জয়ের পথে সঙ্গে Every problem hides a gift. Every problem hides a gift. Find it and you will grow. Find it and you will grow. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথের সঙ্গে সুজয় আজকে 474তম ইয়াস 474th উইক 474তম সপ্তাহ এবং আজকের সপ্তাহে আমার অতিথি এক বিশেষ অতিথি, যিনি যোগ গুরু বললেও কম বলা হয়। যোগগুরু বিক্রম চৌধুরীর সাথে উনি ছোটবেলা থেকে আছেন এবং সারা বিশ্বে যোগব্যায়ামের উনি প্রশিক্ষক এবং ওনার যে ক্রেডেনশিয়ালস আর হুমাঙ্গাস। ধন্যবাদ তরুণবাবু ফর কামিং টু মাই শো। ধন্যবাদ দেবো আপনাদের সকলকে, দর্শকদের, তারা থ্রু আউট দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয় দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 রুলস। ফার্স্ট রুল, ফোকাস অন ইউর এফার্টস। নিজের এফার্টটা আগে ভীষণভাবে দিতে হবে, নিজের এফার্ট দিতে হবে। এমব্রেস ডেইলি কনসিস্টেন্সি। যে এফার্ট দিতে হবে সেটা কনসিস্টেন্ট এফার্ট, কোনোদিন দিয়ে কোনোদিন ছেড়ে দিলে হবে না। দের ইজ নো মানে স্পেস ফর গিভিং এনি ল্যাকাডিসিক্যাল অ্যাপ্রোচ টু এনি প্রবলেম। দি থার্ড রুল অফ সাকসেস, ভ্যালু দ্য প্রসেস। মানে জার্নিটাকে এনজয় করতে হবে, এই প্রসেসটাকে এনজয় করতে হবে। হোল প্রসেস উইল গিভ ইউ দি ফ্রিডম। দি ফোর্থ রুল অফ সাকসেস, অ্যাক্ট রাদার দেন ওয়েট। প্রথমে যে হবে এইটা হবে তারপর করব, নো প্রোক্রাস্টিনেশন, ইউ অ্যাক্ট ইমিডিয়েটলি। When you feel that you need to act, you act immediately. The fifth rule of success, uphold excellence and integrity. কোনো জিনিস কিন্তু ইন্টিগ্রিটি ছাড়া হবে না। আর আমি সব সময় বলি যে excellence is not an act, excellence is a habit. Anything you do habitually becomes excellent. So uphold excellence and integrity. The sixth rule of success, believe in yourself and think independently. নিজের ওপর নিজের বিশ্বাস, আত্মবিশ্বাস। You have to think that you can do and you can really do. সপ্তম এবং সাপ্তাহিক সাফল্যের 7th and the last rule of success, grow daily with tiny improvements. বলছে grow daily, আমি বলি one step at a time and the view is beautiful at the top. সুতরাং গ্রো ডেইলি, প্রত্যেক দিনের থেকে কিছু একটা ডেল্টা এক্স অন্তত ইমপ্রুভমেন্ট করতে হবে, উইচ উইল মেক ইউ রিচ দি সাকসেস, দি হাইট অফ সাকসেস। বলি আমরা ঠিক চলতে চলতে, ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক চাঁদের পাহাড়ে পৌঁছে যাব, সাফল্যের চাঁদের পাহাড়ে নিশ্চয়ই পৌঁছে যাব। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি Tarun Saha. Tarun Babur is an international renowned and highly respected yoga guru, certified by the Bikram Yoga College of India. Born and brought up in the cultural heart of West Bengal, Kolkata, he represents the deep-rooted yogic traditions while sharing them across the globe. Currently based in Zapopan, Hidalgo, Mexico, Guru Tarun Saha has become a bridge between Eastern yogic wisdom and the global wellness community. He represented West Bengal at the President's Box Republic Day Parade 1998, participated in National Yoga Day and National Youth Week 1985. He got first place in All Bengal Yogasana competition 1992, first place in All Bengal Invitation Yoga Championship 1994, judge at IYSF Indian National Yoga Asana Championship 2014, represented India at the Germany in the 24-country Yoga Exchange Program 2020, conducted workshop at the Wellness Yoga Center FEMYDO Mexico in 2017. খানিকটা বললাম দীর্ঘ জার্নি। বলুন যে ছোটবেলা কোথায় শুরু হয়েছিল, কলকাতায় না বাইরে? না, ছোটবেলাটা একদমই শুরু হয়েছিল নবদ্বীপ থেকে। আচ্ছা, নবদ্বীপ ধাম, যেখানে আমার জন্ম। আচ্ছা, জন্ম হয়েছে এখন নবদ্বীপ ধামে জন্ম হয়। আর তখন থেকে আমাদের বৈষ্ণবের যে চিন্তা ভাবনা, যে মঠে যাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে ফুলপাড়ার থেকে শুরু করে গঙ্গা স্নান করা, মানে ভগবানকে নমস্কার করা, পুজো করা, এইগুলো আমার মা আমাকে খুব সাহায্য করেছেন এবং সেটা আমি 16 বছর ধরে মেনটেন করেছি। প্রত্যেকটা একাদশী, দ্বাদশী, ঘুম একাদশী, যে যে সিস্টেমগুলো হয় তিলক ধারণ করেছি। বৈষ্ণব? আমরা সাহা। হ্যাঁ, আচ্ছা।
তো তারপরে আমি যোগাটাকে, তারপরে আমরা কলকাতায় চলে আসি। পড়াশোনা কোথায় করেন? পড়াশোনা কলকাতায়। কলকাতায় কোথায় কোথায় পড়েছেন? জনকল্যাণ স্কুল আর বিবেকানন্দ কলেজ। আচ্ছা, গ্র্যাজুয়েশন করেছেন? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করেছি। তো এই তারপরে এই যে আজকে তো আপনাকে যোগা এক্সপার্ট হিসেবে কি যোগা গুরু হিসেবেই পরিচিতি, তো এই যে পড়াশোনার কি মানে এইসব পড়াশোনা না করে যদি যোগা করতেন তাহলে কি হতো? আর পড়াশোনা করে যোগা করেছেন বলে অ্যাডভান্টেজ কি? না, কোনো কিছুর মধ্যে অ্যাডভান্সটা সবার থেকে মেন কথা হচ্ছে নিজের ওপরে চিন্তা ভাবনা, নিজের ইনার সেন্স কোন দিকটা বেশি কাজ করছে। দেখুন, আমি একটা সময় অনেক নাটক করেছি ভবেশ কুণ্ডুর গ্রুপে। একটা দিন আমি 2টো করে নাটক করেছি, মানে 2 hours 30 minutes করে একটা এপিসোড তারা দাঁড় করিয়েছে, আমি করেছি। তারপরে ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমি সারা পৃথিবীতে, মানে জার্মানিতে গিয়ে 26 কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছি, ইন্ডিয়ান কালচারকে। তাদের মধ্যে গান আছে, নাচ আছে, যোগাসন আছে, আমাদের যেরকম কালচার, আমাদের যেরকম ছোটবেলার থেকে যেরকমভাবে তৈরি করা যায় সেই কালচারটাকে তাদের কাছে রিপ্রেজেন্ট করেছি। কারণ তাদের লাইফস্টাইল, তাদের কালচার আর আমাদের কালচার অনেক ডিফারেন্স। আর আমরা খুব হ্যাপি, আমরা খুব গর্ববোধ করি যে আমরা ইন্ডিয়ান, আমাদের টিচার, আমাদের বাবা, আমাদের বাবা মা, আমাদের পরিবেশ আমাদের এত সুন্দরভাবে তৈরি করে, সেটা খুব হেল্প করে। আর দেখুন, আপনি বলছেন বেসিক পড়াশোনাটা হেল্প করেছে আপনি। হ্যাঁ, 100 বার। কেন আপনাকে জিজ্ঞেস করলাম বলছি যে আপনি তো জানেন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি গত 17 বছর ধরে, এবং এখানে আমি যেহেতু নানান জিনিস করি, মানে নানান ভার্টিকালস করি, আমি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি, আমি গান করি, আমি সিরিয়াল করি, সিনেমা করি। সবাই ভাবে যে এখন সবাই তো এক ছেলে এক মেয়ে, যে আমি গান করবো কি, আমি তবলা বাজাবো কি। তাই আমি বলি বেসিক পড়াশোনাটা শুরু কর, দ্যাট গিভস এ সেন্স অফ ডিসিপ্লিন। তারপরে যেটা পারসিউ করার হয়, প্লাস হচ্ছে বেসিক একটা পড়াশোনা শেষ করে একটা ডাল ভাত জোগাড় করার মতন একটা চাকরি, মানে শিক্ষাগত যোগ্যতা থাকলে হয়। তো সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, এবং আমি প্রত্যেকটা গেস্টকেই জিজ্ঞেস করি এবং একই উত্তর পাই, কিন্তু ছেলেদের বলি যে দেখো বেসিক পড়াশোনাটা কিন্তু শুরু করতে। এবার বলুন যে যোগাড়েতে, মানে এই করতে করতে যোগাতে কখন ইন্টারেস্টেড হলেন? পড়লেন তো আপনি, পড়লেন, গ্র্যাজুয়েশন করলেন, গ্র্যাজুয়েশন কিন্তু ছোটবেলার থেকেই এক হচ্ছে যে যখন নাকি ছোটবেলার থেকে এই যে বৈষ্ণবদের ধ্যান ধারণা নিজের ভেতরে যখন ঢুকে যায়, প্রত্যেকটা অনেকগুলো সেল যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, অনেকগুলো সেল নিয়ে একটা বডি তৈরি হয়, যেরকম একটা গ্রোথ হয়। যোগের 2টো পার্ট আছে যেটা সাধারণ মানুষ ব্যবহার করে থাকে, মানে করে থাকে। একটা হচ্ছে রাজযোগ, মেডিটেশন লাইন, আর একটা হচ্ছে হঠযোগ, যেটা বডির জন্য। বৈষ্ণব পদাবলীর উপরে, বৈষ্ণবদের ধর্মমতের উপরে, হিন্দু ধর্মের যেটা আমাদের আছে, এইটা কি করে মাইন্ডটাকে তৈরি করে দেয় ভেতর থেকে যোগের বুদ্ধি যাওয়ার জন্য। এটা আমি দেখুন মেনটেন করা 16 বছর পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত করার পর আমি আস্তে আস্তে তো প্র্যাকটিস করতেই ছিলাম, যোগ প্র্যাকটিস করতাম, বাড়িতে যেতাম। আর প্রতিদিন সকালবেলা যখন কলকাতায় এসে, সকালবেলা মনে করি এমনিতে তো সকালবেলা আমাকে আগেও ছোটবেলা থেকে আমার বাবাও তুলে দিতেন একসাথে ফুল পাড়ার জন্য, ভগবানকে পুজো দেওয়ার জন্য, মন্দিরে যাওয়ার জন্য। এই জিনিসগুলো আমি বলছি, এখনকার মানুষ সবাই ভাবে যে সকালবেলা ওঠো, সুস্বাস্থ্য হবে, ভালো লাগবে। এইগুলোই যে সিস্টেম রয়েছে, সকালবেলা উঠুন, ফুল পাড়ুন, গোবিন্দের কাছে দিন, গঙ্গা স্নান করুন, তিলক করুন, আহ্নিক করুন, প্রত্যেকটা জিনিসের সাথে যোগের একটা মিল আছে। তাই যোগকে বলছে যোগ হচ্ছে এভরিথিং, যোগ হচ্ছে নেচার। এবার যে আপনি যোগ তো মানে আপনি ছোটবেলা থেকে এটা করছিলেন, মানে গ্র্যাজুয়েশন পর ধরুন এখন তো যোগই আপনার, যোগ প্রশিক্ষণই তো আপনার সব প্রফেশন, প্যাশন, সমস্ত কিছু। এবার সেইটা কোন দিন ঠিক করলেন যে না যোগটাই উইল বি আ, মানে লোকে তো মানে টু হ্যাভ আ প্রফেশনাল লাইফ একটা কিছু ঠিক করে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, আপনার এই যোগটাই যে আপনার জীবনে চলার পথে হবে এবং সেইটাই যে আপনার প্রফেশনাল লাইফ হবে, সেইটা কোন মুহূর্তে স্ট্রাইক করলে এবং তার জন্য কি কি করলেন? আমি যখন নাকি প্র্যাকটিস করতে করতে আমি কম্পিটিশনে জয়েন করি, আর তখন আমার যে স্যার ছিলেন দিবাকর আড্ডি, তখন আমাকে নিয়ে আসতেন ওয়ার্ল্ড যোগ সোসাইটিতে ডেমনস্ট্রেশন করার জন্য। টিভিতেও ডেমনস্ট্রেশন করতে হতো, তারপরে স্টেজে ডেমনস্ট্রেশন করতে হতো। করতে করতে কম্পিটিশনে যাই, কম্পিটিশনে ফার্স্ট প্লেস এরকম করি। তার মধ্যে আমি সার্টিফিকেটগুলো কমপ্লিট করি, ডিপ্লোমাগুলো কমপ্লিট করি। এখন খুব ছোটবেলার থেকেই আমি খুব মানুষকে এই যোগা ট্রিটমেন্টটা দিতে শুরু করি। আচ্ছা,
পাড়ার যারা বয়স্ক মানুষ রয়েছে, যখন প্রথম শুরু করি তখন মনে করুন এক একজনের বয়স মানে 75, 88, তারা বিছানায় 13 বছর পর্যন্ত শুয়ে রয়েছে। আর আমার যে দেবাকর আড্ডি, যিনি আমার গুরু ছিলেন, প্রথম জীবনে যিনি তৈরি করেছেন বেসটাকে, তিনি আমাকে ধরে ধরে মাসাজও শিখিয়েছেন। একটা মানুষকে সুস্থ করতে গেলে কি কি দরকার তখন হাতেখড়ি হচ্ছে। আর সেই সময় এত এত বয়স্ক মানুষদের তৈরি করতাম, আর তখন খুব ভালো লাগতো। এইভাবে দেখুন ডিপ্লোমা সার্টিফিকেটে স্টেপ বাই স্টেপ করেছি। তারপরে আরও যখন বেশি দিন গেছে, আমি মেডিটেশনের জন্য বিশ্ববিদ্যালয় যে ব্রহ্মকুমারী আছেন, ওখানে আমি মানে মেডিটেশন কোর্স কমপ্লিট করেছি। তারপরে এই যে ডেমনস্ট্রেশনগুলো করতাম, সেখান থেকেই আমার যে গুরু মা, আমাকে যিনি সব দিক থেকে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব দিক থেকে যিনি গার্ড করে আমাকে বড় করে তুলেছেন, তিনি হচ্ছেন IYF এর প্রেসিডেন্ট, যোগা স্পোর্টস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট রাজশ্রী চৌধুরী। উনি আমাকে স্টেজে দেখতে পান যে একটা ছেলে, আমি তখন ডেমনস্ট্রেশন করছি স্টেজের মধ্যে, মনে করুন 25খানা মোমবাতি জ্বলছে, 10টা পায়ে, 10টা হাতে, 5টা মুখে, আর কপালে, আর কপালে একটা কাচের গ্লাস, আর তার মধ্যে একটা মোমবাতি জ্বলছে। সেই জিনিস নিয়ে আমি ডেমনস্ট্রেশন করছি, সেই জিনিস নিয়ে আমি নাচ করছি। সেই কি? তো সেইখান থেকে উনি আমাকে দেখেন, এমনি তো শুনছেন, কারণ আমাদের পরম্পরা, আমাদের মানে গুরু শিষ্য পরম্পরার মতন। বিষ্ণুচরণ ঘোষের যে আখড়া আছে, ওনার যে ছেলে ছিলেন বিশ্বনাথ ঘোষ, আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে দেবাকর আড্ডি বলুন শিষ্য, তার গুরু হচ্ছে ডক্টর PS দাস, DS দাস। আর তার থেকে বড় যারা ছিলেন, তিনি হচ্ছেন আমার এখন যিনি আমাকে মানে লাইফটাকে তৈরি করে দাঁড় করিয়েছেন সারা পৃথিবীর কাছে, সে হচ্ছে মিস্টার বিক্রম চৌধুরী। আসবো ভালো হতে আমি মানে এইভাবে আপনি আস্তে আস্তে, কিন্তু তার মধ্যেও দেখুন আমি নাচে অনেক প্রাইজ নিয়ে এসেছি, গ্রুপ ওয়াইজ, গানে অনেক প্রাইজ নিয়ে এসেছি গ্রুপে, তারপরে কি বলে নাটকে, সবকিছুই চলছিল। তার মধ্যে আমি এই যোগা, নাচে সবকিছুর মাধ্যম দিয়ে আমি রাষ্ট্রপতির কাছে গেছি রিপ্রেজেন্ট করার জন্য, প্রধানমন্ত্রীর কাছে গেছি, রাজ্যপালের কাছে গেছি। আর 26শে জানুয়ারি যেরকম আমরা যাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি, যুদ্ধ নেই শান্তি চাই হিসেবে, ট্যাবলোর ওপরে। তারপরে তো তার অনেক অনুষ্ঠান থাকে। তো এক একটা ঘটনা, এক একটা হিস্ট্রি, উপরাষ্ট্রপতির প্রতি একটা ভীষণ ভালো ঘটনা রয়েছে, যেটা খুব স্মরণীয়। সেটা পরে সেকেন্ড হাফে জিজ্ঞেস করছি, আমরা ফার্স্ট হাফে প্রায় প্রথম দিকে শেষের দিকে চলে এসেছি। আমি বলি মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্তে চলে গেছে, সে মুহূর্তে বিল গেটসও যত $1 বিলিয়ন থাকুক ফেরত পাবে না। তা আপনার তো এত মানে দেশ বিদেশ এরকম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের সাথে মুহূর্ত কেটেছে, কোন মুহূর্ত আপনার মনে হয়, আপনি এখনো আপনার অনেক যথেষ্ট আপনি সুস্থ রয়েছেন, আমরা প্রার্থনা করি আপনি আরও সুস্থ থাকুন, প্রফেশনাল পার্সোনাল লাইফটা ভালো থাকুক, কিন্তু এখন অবধি কোনো একটা কি কিছু মুহূর্ত, যে মুহূর্ত আপনার মনে হবে যে মানে দ্যাটস দ্য বেস্ট মোমেন্ট অফ ইয়োর লাইফ? কেন জিজ্ঞেস করছি তো বলি, এখন না 8 ঘন্টার ইন্টারভিউ কেউ দেখে না, তাই জন্য আমরা এটা ছোট ছোট করে যে মোমেন্টস, যে তরুণ স্যার মোমেন্টস অফ লাইফ, ওনার অ্যাডভাইস ফর সাকসেস, সেরকম করে করবো। তাই জন্য এই মুহূর্তের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, যখন আমরা ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়াকে খুব ভালোবাসি, আমাদের কালচারটা ভেতরে একদম পুরো বসে থাকে, আর সেটাকে রিপ্রেজেন্ট করার একটা আশা, একটা নেশা আগেও অনেক বছর করেছি। যখন আমি এখান থেকে থাইল্যান্ড গেছি, থাইল্যান্ড থেকে যখন নাকি আমি মেক্সিকোতে যাব বলে চেষ্টা করছি, এই যে যেদিনকে যেই সময়টা ভিসাটা আমি হাতে পেলাম, সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে। যে জাপানের এয়ারপোর্টে বসে, জাপানের এয়ারপোর্টে বসে আমি অপেক্ষা করছি থাইল্যান্ড টু জাপান, জাপান টু মেক্সিকোতে যাব, আর আমি একা একা বসে রয়েছি, সেই খুব আনন্দের। 474তম সপ্তাহ, 450-র ওপর অতিথি, সবার কিন্তু মুহূর্ত ডিফারেন্ট। চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে, একটা ছোট্ট গল্প বলবো। একজন পুলিশ কমিশনার রিটায়ার করেছেন, রিটায়ার করে একটা হাউজিং সোসাইটিতে ওনার একটা বড় ফ্ল্যাট নেওয়া ছিল, সেখানে গেছেন। সেখানে কিন্তু সবাই নামি দামি লোক, কিন্তু পুলিশ কমিশনার ছিলেন, পুলিশের এমনি
ছোট ছোট অধিকর্তাদেরই কি কত কত রকমের কত পাওয়ার থাকে, সুতরাং তিনি কমিশনার ছিলেন, তো তার সেই ইগোটা ভেতরে ছিল এবং তিনি গেতে বেশি কারোর সাথে কথা বলতেন না এবং হাই হ্যালো করলে কেউ, কিন্তু সবাইও তাকে খুব একটা পাত্তা দিত না, কিন্তু তিনি করতেন। এবং তার দৈনন্দিন একটা রুটিন ছিল সকালবেলা গিয়ে পার্কে হেঁটে বসা। তা কিছুদিন যাওয়ার পর আরেকজন ভদ্রলোক এসে বসলেন, তিনিও ওনারই প্রায় সমবয়সী। উনি কিছু একটা বলতে চাইলেন, কিন্তু পুলিশ কমিশনার তার তিনি কি করছেন, তার কৃতিত্ব, তার ছোটবেলা কি কত ব্রিলিয়েন্ট ছিলেন, কিরম ছিলেন, সব প্রত্যেক দিনই ওই ভদ্রলোক এসে বসেন আর ওই ভদ্রলোকের কোনো কথাই উনি শোনেন না, নিজের আছে, ওনার কাছে কে লোক এসতো, কি ঘটনা হয়েছিল সব বলে চলে যান। একদিন ভদ্রলোক যিনি এসে ওর কাছে বসতেন, উনি একটু বিরক্তই হলেন, বলে আরে শুনুন, আপনার কথা তো আমি শুনলাম, আমার কথা শুনুন। বলছে আমি এইখানে দুবার সাংসদ হয়েছিলাম, দুবার, আপনাদের মতো পুলিশ অফিসার আমার কাছে এসে বসে থাকতো। উনি তো একদম ঘাবড়ে গেলেন, সাংসদ হয়েছিলেন। বলছে এখন আর সাংসদ নেই। আমি কি বলতে চাইছি জানেন তো, বলছে আমাদের অবস্থা এখন ওই কেটে যাওয়া বাল্বের মতো, সে বাল্ব যদি 10 ওয়াট হয়, 100 ওয়াট হয়, 1000 ওয়াট হয়, কেটে গেলে তার কি ভ্যালু, কোনো ভ্যালু নেই। ওই যে দেখুন দেখুন ছুটে ছুটে যে যাচ্ছে একজন ভদ্রলোক যাচ্ছেন, বলছে উনি রেলওয়েজের জেনারেল ম্যানেজার ছিলেন আজান নেই। ওই যে দেখুন হেঁটে হেঁটে আসছে অনেকজনকে নিয়ে, উনি একজন বড় সায়েন্টিস্ট, মানে সায়েন্টিস্ট ছিলেন, আজকে না। সুতরাং যখন আমরা সেই চেয়ারটা ছেড়ে এসেছি, চেয়ারটা কিন্তু আমরা না, এটা যদি মনে করে চলি তাহলে আপনি আর বিরক্ত হবেন না, আর অন্যকেও ভালোভাবে দেখবেন। দ্য স্টোরি এন্ড দ্য মরাল অফ দ্য স্টোরি, চেয়ার কিন্তু আমি নই। সবসময় মনে রাখতে হবে যে চেয়ারে বসে আছি সেটা নিশ্চয়ই আমার কর্ম, আমার হার্ডওয়ার্ক দিয়ে এবং আমার লাক দিয়ে আমি পেয়েছি, কিন্তু চেয়ারটাই আমি নই এবং সেই চেয়ারটা চিরদিন থাকবে না। সুতরাং মানুষের সাথে যদি মানুষের মতো ব্যবহার করি, তাহলে সেই ব্যবহার, সেই ভালো ব্যবহার আমি চিরদিন ফিরে পাবো, নচেত চেয়ার চলে গেলে সেই সম্মানও চলে যাবে। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজা। সঙ্গে সুজা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজা। আজকে জয়ের পথে সঙ্গে সুজা 474তম 474th এপিসোড, 474তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, আজকের সপ্তাহে আমার অতিথি ইন্টারন্যাশনাল যোগা এক্সপার্ট তরুণ শাহ। তরুণবাবু সবাই তো যারা চেনে, সামাজিক পরিচিত তো আপনার যোগা এক্সপার্ট হিসেবেই, যোগা ট্রেনার হিসেবেই। আপনার একটু যদি পার্সোনাল লাইফটা বলেন, মানে বাবা মা স্ত্রী সন্তান, তাহলে ইট হেল্পস টু ক্রিয়েট আ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। ফ্যামিলি ভীষণ ইম্পর্টেন্ট, ফ্যামিলি ঠিক থাকলে তা তো নিশ্চয়ই। পার্সোনাল লাইফ দেখুন আমাদের বিশাল বড় ফ্যামিলি, বাবা মা এখন বর্তমানে নেই, আমরা 4 ভাই 4 বোন। বোনদের খুব ভালো জায়গায় বিয়ে হয়েছেন, দাদারাও খুব যে যার মতন বিজনেস করছে, কেউ কেউ চাকরি করছে, ভালোই আছেন। তো তারা আমাদের ফ্যামিলিতে সবাই, আমি আমার ছোট ভাই একটু এই কালচারের দিকে, একটু নাচ, একটু গান, একটু নাটক, এগুলো ছোটবেলার থেকে খুব পছন্দ করতাম। তারপরে এখন আমাদের যে আমার ছোট ভাই যার সাথে বিয়ে হয়েছে, তার যে দাদা, তিনি হচ্ছেন বাঙালিদের মধ্যে মণিপুরি নৃত্যটাকে রিপ্রেজেন্ট করতে সুদীপ ঘোষ। আচ্ছা, তবে এইরকম অনেক নাচের জগতের আমাদের ফ্যামিলির সাথে যুক্ত রয়েছেন। আর এখন সবাই তারা বেশিরভাগটাই থাকে নর্থ ইস্টে, গুয়াহাটিতে। আগে এখানেই থাকতো, কারো বিয়ে হয়েছে, দিদিদের বিয়ে হয়েছে। আমার বড়দি থাকেন কলকাতায়। আর সবাই ফ্যামিলি যেরকম। না, আমি যখন নাকি এখান থেকে থাইল্যান্ড থেকে যাই, তখন প্রত্যেকটা ছেলেরই ইচ্ছা থাকে যে বিয়ে করার। তো আমি সবার থেকে একটা জিনিস আমি দেখেছি আমার লাইফে, উপরটা যাই দেখতে, ভেতরটা খুব সফট। আমি খুব স্যাক্রিফাইস করেছি, কথাটাকে শুনতে মনে হয়, কিন্তু নিজে করেছি পুরো লাইফটাকে। আপনি বিয়ে করেন না? ও ভেরি গুড। যোগের লাইনটাকে বেছে নিয়েছি। হ্যাঁ, চান্স তো এসছেই, এখনো আসে, কিন্তু যোগের লাইনটাকে, যোগার যে থিওরির উপরে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে একাই ঠিকই আছে।
অসুবিধা নেই। এবার তো যোগ করেন, যোগই আপনার সবকিছু, কিন্তু আমি বলি যে আমরা মানুষে প্রফেশনালি যাই করুক, একটা স্ট্রেস থাকে, মানে যতটা বাইরে থেকে একটা লোককে যদিও যত স্ট্রেস ফ্রি মনে হয়, এবার যোগ তো সেটাও হেল্প করে সেই স্ট্রেসটা, কিন্তু আমি বলছি তাই সেটার থেকে জন্য মি টাইম জন্য আমি বলি যে লোকে হবি পারসিউ করে। আপনার কি কোনো হবি আছে যে যে এইটা মানে যোগের বাইরে কোনো হবি কি আছে যে যোগ ছাড়া আপনি এইটা করতে ভালোবাসেন? অভিনয় করতে খুব ভালো লাগে। আচ্ছা, অভিনয় করতে, ও এক্সেলেন্ট, করেছেন, অভিনয় করেছেন। আমি বললাম এক একটা সময় আমি দুটো করে নাটক আমি পরিবেশন করতাম। আচ্ছা, ও আচ্ছা। কি বলে আলাদিনের আশ্চর্য প্রদীপ, 2.5 ঘন্টার এপিসোড, মানে তখন ওই ভবেশ কুণ্ডুর গ্রুপ আমাকে করছে, আর ডোনাদি যিনি আছেন তিনি আমার নায়িকা হয়েছে, আমি নায়ক হয়েছি। তো বিশাল ব্যাপার, মানে এত সুন্দর লাইট করছে, তখন স্বপনদা লাইট করছিলেন, আর সেই উপর থেকে ঝুড়ি পড়ছে, আমি কি বলে ভেতরে বসে রয়েছে, মানে অপূর্ব দৃশ্য, যেরকম লাইট সেরকমই। তো সেটাকে খুব মিস করি। কালচারাল দিকটাই আপনার, আমার খুব, হ্যাঁ, ওটা একটা হবি। আপনি বলছেন আপনি গানও করেছেন? হ্যাঁ, কি হতো যখন নাকি আমি কলেজে পড়তাম, আমি নাটকও করতাম। কি বলে যে নাটকে একাঙ্ক যে নাটকগুলো হয়, একা একা যে নাটকগুলো হয়, সেগুলো আমি, হ্যাঁ, নাটক আমি কলেজে কি বলে বিদ্যাসাগর কলেজে আমি অনেকবার অভিনয় করেছি। তো সবার থেকে মনে এখনো ইচ্ছা হয় যে যদি কোনো টিভিতে বা কোনো কিছুতে একটুখানি কাজ করতে, মানে অভিনয়টাকে, ওটা খুব ভেতরকার জিনিস। হ্যাঁ, আর গান, গ্রুপ গান সবসময়। একটা দুটো না, আমি এখন এত গানের মধ্যে এবার আসি যে একটা দর্শকরা খুব ইন্টারেস্টেড হবে। আমরা বিক্রম চৌধুরীর নাম নিশ্চয়ই শুনেছি, ওয়ার্ল্ডে যোগার একজন প্রায় আইকন, তার সাথে আপনি তার সাথে কি করে পরিচয় হলো? ওই যে ডেমনস্ট্রেশন করতে করতে, ছোটবেলায় যখন ডেমনস্ট্রেশন করছি, তখন আমার যে গুরুমা রাজশ্রী চৌধুরী, উনি আমাকে দেখেন, আর যারা পরিচালনা করছিলেন তাদের সাথে তো পরম্পরা, সবার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু তারা তো বেশিরভাগ সময় থাকেন আমেরিকাতে। যখন ইন্ডিয়াতে আসে সবার সাথে সম্ভব হয় না যোগাযোগ করার, তখন বলি ছেলেটি কে, ওনাকে নিয়ে আসো, আমরা দেখতে চাই ও এত যোগাসন করছে, তার মধ্যে এত ব্যালেন্স করছে। এই উদ্দেশ্যটাই হচ্ছে যখন নাকি মিস্টার বিক্রম চৌধুরী এবং তার বন্ধুরা যারা ছিলেন, বিষ্ণুচরণ ঘোষের যেসব মানে শিষ্যরা ছিলেন, সবাই তারা খুব, কখনো কেউ লরি, মানে কেউ দিয়ে লরি টানছে, কেউ কাটা তারের উপরে শুয়ে পড়ছে, তার মধ্যে বাইক চালাচ্ছে, কেউ চলবে বর্ষা বেঁকে বাঁকিয়ে দিচ্ছে। এগুলো কলকাতায়ও হয়েছে। বিষ্ণুচরণ ঘোষের যিনি ছেলে, বুকে হাতি নিতে গিয়ে উনি মারা গেছেন, ছোট ছেলে। হ্যাঁ, এইগুলো করে যখন নাকি এতদিন পরে এই জিনিসগুলো দেখছে, তারপরে কি বলে যে দেওয়ালের উপরে রেখে, পেট রেখে তারপরে হাতুড়ি দিয়ে ভাঙছে, এইগুলো সব করেছে, এগুলো আছে, এগুলো আমি আপনাকে পরে বলছি, এগুলো সব আছে, মানে করেছে, আর সে ভিডিও আছে। এখানে নয়, জাপানও প্রদর্শন করা হয়েছে। আর সেই যে আমি ওই ডেমনস্ট্রেশনগুলো করছি, তাদের ওই জিনিসটা লেগেছে চোখে, যে ছেলেটার মধ্যে যে এই জিনিসটা, সেইটা দেখে করে আপনার সাথে অ্যাসোসিয়েট করেছে। তা আমি তখন তো বাচ্চা, বললে যাব না, এই করব না, কিন্তু একটা সময় যখন গেলাম, খুব আশ্চর্য, আমি যখন ওনার কথাটা শুনতাম, আর তখন আমাদের বিক্রম বেতাল বলে একটা সিরিয়াল চলতো, আমি ভাবতাম যে ওই নামটাই কানে ভাসতো। কিন্তু যেদিন থেকে দাদার সাথে আমার পরিচয় হয়েছে, আমি দাদা বলেই ডাকি, মনে হচ্ছে যে এটা আমার সবকিছু জানি, আমি 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 খুব প্রিয়, এইরকম একটা ভাব। আর এখনো পর্যন্ত তার সাথে সবার থেকে ক্লোজ, তাকে বোঝা আর সে আমাকে বোঝার, এর থেকে এত ক্লোজ আর কেউ নেই। বিদেশ যাওয়া কবে শুরু হলো আর কোথায় কোথায় গেলে? বিদেশ গেছি আমি প্রথমে তো জার্মানি গেছি। কোথায় গেলেন? প্রথম জার্মানি গেছি, তারপরে থাইল্যান্ডে, তারপরে মেক্সিকোতে, তারপরে কি বলে জামাইকাতে, এরকম ছোট 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 আশেপাশে কান্ট্রিগুলোতে ঘুরতেই থাকি। আর যোগাসনের আমাদের যে বিক্রম যোগার যে সিস্টেম আছে, 90 মিনিট ক্লাস,
হট চেম্বারের মধ্যে আমরা ক্লাস করাই 26 পশ্চাৎ ব্রিদিং এক্সারসাইজ। তারপরে আমি দেখুন মেডিটেশনের উপরে খুব কাজ করি। মানুষের সবাই সবসময় হতযোগা করা সম্ভব হয় না, টাইম হয় না, এত স্ট্রেস টেনশন মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ভুগতে থাকে। ইন্ডিয়ানরা তো অনেক ভালো, কিন্তু বিদেশের লাইফস্টাইলটা অনেক স্ট্রেসের মাধ্যম দিয়ে যায়, তারা মেডিটেশনটাকে খুব ভালো পছন্দ করে। আর এগুলো তো করেই, হতযোগা তো করেই। কিন্তু আমেরিকায় যাননি বিক্রম চৌধুরী? আমেরিকার না, আমেরিকাতে আমি যে উঠতে পারিনি, কারণ টাইম। হ্যাঁ, আমেরিকায় থাকেন, বেভারলি থাকেন। তো এখন উনি বর্তমানে ইন্ডিয়াতে আছেন। আচ্ছা, বর্তমানে ইন্ডিয়াতে আছেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা টিচার ট্রেনিং হয়, যে বিক্রম চৌধুরী, যে বিক্রম যোগা কলেজ অফ ইন্ডিয়ার যে টিচার ট্রেনিং হয়, উনি প্রতিদিন 90 মিনিট ক্লাস দিচ্ছেন। 82 ইয়ার্স ওল্ড, 42 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে 100% হিউমিডিটি, সেখানে উনি ক্লাস করছেন যোগেশ্বর থেকে। আর আমি আর দাদা সবসময় ঘরের মধ্যে, যে আমাদের বেশিরভাগ সময় কলকাতায় থাকেন না বেশিরভাগ সময় বাইরেই থাকেন? বেশিরভাগ সময় বাইরেই থাকি। কিন্তু এখন ডিসাইড করেছি সবার থেকে, যে আগে আমি কলকাতায় যখন থাকতাম 13 বছর আগে, তখন মনে করুন আমাদের যেসব বড় বড় দাদারা আছেন, বিজনেসম্যানরা আছেন, পলিটিশিয়ানরা আছেন, সিনেমা আর্টিস্টরা যারা আছেন, তাদের আমি পার্সোনালি গিয়ে ক্লাস করাতাম। আচ্ছা। তো এখন আবার যখন এত বছর পর আমি কলকাতায় এসেছি, তখন তারা বলছে তুমি ওখানে যাচ্ছ কেন, কি দরকার তোমার কি চাই? তো ওরা যেতে দিচ্ছে না, তো আমি এখন তো যেতেই দিচ্ছে না। তো মেক্সিকোতে অনেকদিন ছিলেন? হ্যাঁ, বহু বছর মেক্সিকোতে ছিলাম। মেক্সিকোর প্রত্যেকটা সেন্টারে, আমাদের তো সারা পৃথিবীতে প্রচুর সেন্টার, প্রত্যেকটা সেন্টারে আমি 1 বছর 6 মাস করে থেকে এত কাছে মানুষ। কতদিন ছিলেন মেক্সিকোতে? মেক্সিকোতে প্রায় 9 বছর হয়ে গেছে। 9 বছর ছিলেন মেক্সিকোতে? তো স্প্যানিশ শিখেছেন? স্প্যানিশ অতটা ক্লাস করতে আমি অভ্যস্ত হইনি, কারণ ওনারা ইংলিশটা বেশি ভালো বোঝেন না, আর স্প্যানিশটাই বোঝেন। তবে আমি যেহেতু আমাদের থিওরিটা বেশিরভাগ সারা পৃথিবীতে টিচার ট্রেনিং এর সময় আমরা ইংলিশের উপরে দিই, আমি ইংলিশের উপরে কথা বলি, ইংলিশ ক্লাসটা করাই সবসময়, তাদের ওদের কোনো অসুবিধা হয় না। আর একটা দুটো কথা যেটা চলতে গেলে। এখানে আপনার কোনো সেন্টার আছে না? এখন আমরা ঠিক করেছি, মানে ধরুন আজকে শো শুনে কেউ ঠিক করলো যে তরুণ স্যার কাছে যোগা ক্লাস করতে পারবে। সাউথ কলকাতাতে আমরা একটা জায়গা আছে আমাদের, আমরা 10 জনের নিয়ে একটা করে টিম বানাচ্ছি, তা ওখানে আমাদের ক্লাস দেওয়া হচ্ছে। বাড়িতে গিয়েও করান নাকি আপনাদের? বাড়িতে গিয়ে আমরা খুব, আসল কথা টাইম টেবিল একটা ব্যাপার থাকে, আর কারো ধৈর্য থাকে না অতটা। তবে যারা খুব স্পেশাল, যাদের না গেলে নয়, তাদের জন্য তো অবশ্যই আমরা দাঁড়িয়ে আছি। কারণ আমাদের ইন্ডিয়াতে, আমাদের কলকাতায় বিশেষ করে টিচাররা তৈরি হচ্ছে। থাইল্যান্ডে গিয়ে এই যে যোগাটা তো অনেক বছরের একটা, এবং কারেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ওয়ার্ল্ড যোগা ডেও করেছে আর কি। ঠিক তাই। এবং তার যোগাটার মানে একটু সংক্ষেপে, সময় বিশেষ নেই, একটু যে যোগাটার ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ যদি একটু বলেন, তাহলে আমাদের সবাই দেখুন। হ্যাঁ, অবশ্যই একটু মনে রাখতে হবে যে মানুষ লাইফটাকে চলতে গেলে অল টাইম অ্যাবজর্ব করতে থাকে ব্রেন, টক্সিন, স্ট্রেস, এনজাইটি, নেগেটিভ থিংকিং, ব্যাড ফিলিংস, ফলস ইগো। এইটা করতে করতে মানুষ কাজ করতে থাকে। কিন্তু যোগাটা করলে সবার থেকে কি হয়, যখন নাকি আপনি প্র্যাকটিসটা করবেন, ব্রিদিং যখন এক্সেল করবেন, তখন এই জিনিসগুলো আপনার বডি থেকে বেরিয়ে যায়। আপনার ব্রেনটা, আপনার বডিটা, প্রত্যেকটা জিনিস ইনসাইড আউট, বোনস টু দ্য স্কিন, কক্সুস টু দ্য টোস, কক্সুস টু দ্য ব্রেন, সবকিছুর একটা ভালো ক্লিয়ারনেস আছে। একটা ড্রেনের যখন জল ড্রেনটা ক্লিয়ার হয়ে যায়, আপনি যোগা করলে ওই রকম ভাবে বডিটা ক্লিয়ার হয়ে যাবে, ব্রেনটা ভালো কাজ করবে, নার্ভাস সিস্টেমটা ভালো কাজ করবে, প্রত্যেকটা সিস্টেম আপনার ভালো কাজ করবে। তো দুটো জিনিস সবারই করা উচিত ভালো লাইফস্টাইল মেনটেন করার জন্য। নিজেরও হেল্প হয়, ফ্যামিলিরও হেল্প হয়, সোসাইটিরও হেল্প হয়। এক হচ্ছে যে একটু মেডিটেশনের মধ্যে থাকা দরকার খুব তাড়াতাড়ি, আর একটু স্ট্রেচিং করা, সেটা একটু স্ট্রেচিং করা দরকার। মেডিকেল টার্মসে মানে যোগা করাই মানে স্ট্রেচিং। হ্যাঁ, তো কিছু না কিছু করা দরকার। যোগা দিয়ে অনেকে বলে যে অসুখ সারানো সম্ভব, সেটা সত্যি কি সম্ভব? সত্যি সম্ভব, এটা খুব পিওর।
আপনি খুব টেনশনের মধ্যে রয়েছে, স্ট্রেসের মধ্যে রয়েছে, আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন, আমি বলবো যে যদি আপনার টাইম হয় আপনি তখন ইন্টারভিউটাতে না গিয়ে এক্সামিনেশনে না বসে আগে নিজেকে একটু ক্লিয়ার করে নিন, ক্লিন করুন। তাতে কি হবে, বেশি কিছু করা দরকার নেই, 10 মিনিট বসে একটুখানি একটা মিনিট, হ্যাঁ না প্রাণায়াম না, একটা কথা আছে, this body not you, you difference, your body difference, you mean soul, you always connected supreme power। এই যে ফিলিংসটা এই বডির থেকে আপনি আলাদা, রাজযোগের ক্ষেত্রে এটা বলছি, আর হঠযোগের ক্ষেত্রে বলছি যে কিছু আসন করুন না, প্র্যাকটিস করতে থাকুন না, আপনি উপকার হতে থাকবে। আর বিক্রম চৌধুরী সিস্টেম, যে বিক্রম যোগা কলেজ অফ ইন্ডিয়া সিস্টেম, কি হয় আমাদের ইন্ডিয়াতে যত রকম সিস্টেম আছে, এটা তো কেউ হিউম্যান বডি তৈরি করেনি, এটা গড গিফট, লর্ড শিবা এটা করেছেন, কেউ তৈরি করেনি। বিক্রম চৌধুরী শুধু 26% একটা সিকোয়েন্স তৈরি করেছে, কিন্তু কি হয় এই সিকোয়েন্সটা যখন প্র্যাকটিস করা হয়, যেই রোগটা আপনার যে জায়গার থেকে হয়েছে সেই জায়গার থেকে রোগটাকে তুলে ফেলে দেওয়া হয়। আপনার হাঁটুতে প্রবলেম হয়েছে, ইন্ডিয়াতে যেসব ট্রিটমেন্টগুলো করা হয় এইগুলোকে জায়গাটার উপরে প্র্যাকটিস করাতে থাকে সে, কিন্তু বিক্রম চৌধুরী যে সিস্টেম ওই জায়গাটাতে কেন হচ্ছে, কোথার থেকে রুট, ওই রুটটাকে ক্লিন করে দেয়। এক্সেলেন্ট। আর উনি কি ভারতবর্ষ থেকে গিয়ে আমেরিকায়? হ্যাঁ, প্রথমে তো উনিও তো এরকম যোগা করাতেন, কি বলে টাইমস অফ ইন্ডিয়ার বাড়ি থেকেই শুরু করেছেন। উনি লিফটার ছিলেন, বডি লিফটার ছিলেন। ওনার তখন পা ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তারপরে তিনি বোম্বেতে যান। বোম্বেতে বহু সবাইকে করিয়েছেন, এমন কোনো মানুষ নেই যে আর্টিস্ট নেই যে তাকে না চেনে। তারপরে তিনি তার গুরু তাকে জাপানে পাঠিয়ে দেন। এখন তখন তার গুরুর বয়সও অনেক বেশি ছিলেন। আমাদের বিষ্ণুচরণ ঘোষ মহাশয় বলেছেন যে আমার যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি, তুমি সেই কাজটাকে কমপ্লিট করো। উনি ওখান থেকে জাপানে যান, জাপান থেকে উনি তখন আমেরিকাতে যান। আমেরিকাতে তো সমস্ত সারা পৃথিবীতে বলুন, মানে মাইকেল জ্যাকসন থেকে শুরু করুন, আর কার কথা বলবেন, ক্লিন্টন থেকে শুরু করুন, সবাই এই যোগাটাকে প্র্যাকটিস করে। এক্সেলেন্ট। গায়ে মানে গুজবাম্পস হচ্ছে গায়ে শিরা। এবার একদম শেষের দিকে চলে এসেছি। আমরা ইন্ডিয়াতেও একটা বড় স্টুডিও বানানো হয়েছিল, যেদিনকে মনে করুন আমাদের বোম্বে ব্লাস্ট হলো, 200 ফরেনার, আমাদের তখন ওপেনিং সেরিমনি হচ্ছে, সব ফিল্ম আর্টিস্ট, বিজনেসম্যান সব আমাদের ওই প্রোগ্রামে আসছে এক হোটেলে, কিন্তু ওই রকম হওয়ার পর আমাদের সব ক্যান্সেল করে আমরা বাপি লাহিড়ির বাড়িতে চলে গেছিলাম, রাত্রেবেলা শুয়ে রয়েছি। ইউনিভার্স থেকে শুরু করে সবাই এসেছিল আমাদের সাথে। সুন্দর একটা মানে জিনিস, তখন এত ছোটও ছিলাম, আজ থেকে অনেক বছর আগেকার, 2008। হ্যাঁ, তো আমি শুয়ে রয়েছি মাঝখানে, এখানে মিস্টার ইউনিভার্স শুয়ে রয়েছে, আরেকজন বিশিষ্ট ইন্ডিয়ান শুয়ে রয়েছে, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে দেখছি যে কি ব্যাপার, ও মাই গড, এত বড় বড় দুটো বডি, আর কারা শুয়ে রয়েছে, মানে আপনি এটা তো একটা অন্যরকম জিনিস। তো খুব ভালো সময় কাটে না, মানুষকে কাজ করিয়ে। আর বিশেষ করে দেখুন, আমি কোনো স্পিরিচুয়াল পার্সন নয়, আমি কোনো ওই গুরুদেবের মতন ওইরকম আমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা, আমি একটা নর্মাল ছেলে। আমি এই থিওরিটাকে নিয়ে কাজ করছি, যোগের থিওরিটাকে নিয়ে কাজ করছি। যে যতই কন্ট্রোভার্সি করুক, যে যতই কথা বলুক, আর 5টা ছেলের মতন আমি নর্মাল থিওরির উপরে কাজ করি, তাতে বেনিফিটটা খুব ভালো। যখন এই একটা সাবজেক্ট নিয়ে আরো আলোচনা করব, তখন খুব ইন্টারেস্টিং জিনিস। একদম সময় শেষ হয়েছে। আমার বলি যে আপনি তো বাংলা থেকেই বড় হয়েছেন। হ্যাঁ, বাংলা থেকে বড় হয়েছে। আমি বলি যে আমি প্রথম এই শোটা শুরু করি 2 জুলাই 2016-তে। প্রথম গেস্ট ছিলেন বন্ধন ব্যাংকের ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ মহাশয়। ভেবেছিলাম 25টা এপিসোড করলেই অনেক, আজকে 474 হয়ে গেছে, 475, 500-র দিকে চলেছি। আমি যখন করেছিলাম, আমার উদ্দেশ্য ছিল যে আই ওয়ান্টেড টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার মেয়ে, সোনার ছেলে, সোনার সংসার, কিন্তু আমার বুদ্ধি যেটুকুনি বিচার বুদ্ধি দিয়ে যে সোনার বাংলা করার, আমি এটা সৈনিক হতে চাই বলে শুরু করেছিলাম। তা আপনার কি মনে হয়, বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক মোড়ে এগোচ্ছে? বাংলা সোনার দিকে এগোচ্ছে কিনা সেই কথাটা তো অনেক বড় কথা। দেখুন, কিন্তু বাংলার যে কালচার, বাংলার যে ছেলেমেয়েরা আছে, যারা আমার থেকেও যারা বড় আছে, তারা সেই জিনিসটাকে
যতই ঝড় আসুক, যতই ঝাপটা আসুক, যতই বন্যা আসুক, যত টুইস্টার হোক, এই কালচারকে কেউ ভাঙতে পারবে না। আপনি একটা সুন্দর কথা বললেন তখন, যে চেয়ারটাতে তুমি একসময় বসেছিলে, এখন তুমি চেয়ারটাতে বসে না, ঠিক সেই রকমই আমাদের কালচার। আজ আমাকে এই কালচারের জন্যই আমি এই কালচারকেই তো আমি সারা পৃথিবীকে রিপ্রেজেন্ট করছি। 26টা দেশকে রিপ্রেজেন্ট করেছি আমার কালচারকে জার্মানি গিয়ে। আজ সেই জন্যই সারা পৃথিবীতে ক্লাস করাচ্ছি। আমাদের কালচারটাকে তারা ভালোবাসে, আর আমি আমার কালচারটাকে ধরি, সারা পৃথিবীতে চলি। তাই আজ আমার হাতে এই বাংলার থেকে বাংলার সম্মান আমাকে তুলে দিয়েছে, বঙ্গশ্রেষ্ঠ সম্মান। বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়েছেন, তাই জন্য বলি সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা। আমার শেষ প্রশ্ন, আপনি যদি আমার এপিসোডগুলো দেখেন, দেখবেন সব এপিসোডে 7 রুলস অফ সাকসেস রয়েছে। এই 7 রুলস কিন্তু আমার করা না, মনীষীদের 7 রুলসকে এখান থেকে ওখান থেকে নিয়ে, কিন্তু কোনো সপ্তাহের কপি পেস্ট না। সুতরাং কেন আই বিলিভ যে শব্দই ভ্রম, কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন, এটা কিছু ডেন্ট হবে। আপনি এরকম সারা বিশ্ব ঘুরে এত এ করেছেন, এবং টিম জয়ের পথে সোনার বাংলা করে তার সাফল্যের নিরিখে। আমার শেষ প্রশ্ন, আপনি তো জানেন আমি বললাম যে আমি একটা এডুকেশনালিস্ট, অনেক বছর ধরে রিপ্রেজেন্ট করছি। তার আগে আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, আমি পড়াশোনা শেষ করতে চেষ্টা করেছি, পিএইচডি অবধি করে, এমবিএ করে। আপনার অ্যাডভাইস ফর সাকসেস ফ্রম আওয়ার ভিউয়ার্স, যেটা মোস্টলি ইয়াং পিপল, কিন্তু এখন 8 থেকে 9 বছর হয়ে গেছে তো প্রোগ্রামটা, আপনার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। সবার থেকে মেইন ব্যাপার হচ্ছে যে তুমি যে কোনো সাবজেক্টের উপরে তুমি কতটা জানো, তোমার ভেতরের যে সেন্স, কাজ করার যে ইচ্ছাটা, কতটা তোমার বডির সাথে মাইন্ডের সাথে সেটা ফাইট করে তুমি হ্যাপি হচ্ছ। প্রত্যেকটা কাজ করে যখন তুমি হ্যাপি হবে, হ্যাপি তখনই ফিল করবে যখন তুমি কাজটা রিপ্রেজেন্ট করছো। তুমি হ্যাপি হলে ফিল করলে হবে না, ওই মানুষটা হ্যাপি হয়েছে কিনা। এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি দেখুন এত কিছুর মধ্যে দিয়ে যোগাটাকে বেছে নিয়েছি না, আমাকে আপনি, কারণ বিক্রম চৌধুরী এত কিছুর মধ্যে দিয়ে আমাকে বড় করেছে, তো আমার কোনো কিছু লোভ বলতে আমি কিছু বুঝতে পারিনি। লোভ জিনিসটাকে আমি এখনো অনেক সময় কোশ্চেন করি। তো সেই জিনিসটাকে আমি বলতে চাই যে মানুষ যে কাজটা করবে, 100% তোমার মনের ইচ্ছাটা থাকা দরকার এবং স্যাটিসফ্যাকশন হওয়া দরকার। তুমি কোনটা করতে পারো, আরেকজনকে কতটা হ্যাপিনেস দিতে পারো, সেইটা হচ্ছে মেইন। এক্সেলেন্ট। সুতরাং খুব হয়তো মনে হবে যে রিপিটেটিভ কথা, কিন্তু এটা ঠিক যে অন্যকে যদি আমরা হ্যাপি করতে পারি, দেন আর হ্যাপিনেস কাম, দেন আর সাকসেস কামস। হাউ ক্যান উই মেক আ পিপল হ্যাপি, দ্যাটস দ্য কি টু সাকসেস। চলে এসেছি প্রোগ্রামের তো শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রেট অ্যাডভাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভাইজিং, নুমি মেহতা সেলভেট অ্যাডভাইজিং, কেষ্ট শাহ কারুতে অ্যাডভাইজিং, হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। এই পুজো আসছে, দেখবেন সারা শহর জয়ের পথে সঙ্গে সুজয়ের হোর্ডিংসে ভরা থাকবে। ধন্যবাদ দেবো দেব সেন, প্রথম মধ্যে এবং শেষে যে গানটা দেখেন সেই গানটার ডিরেক্টর অ্যান্ড কম্পোজার, এবং 240তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, যে গানটা অসম্ভব ভালো গেয়েছিলেন, 315তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডিরেক্টর রেস্টমি গ্রুপ, যারা অনেক সপ্তাহ আমাদের ডিজিটাল প্রমোশনিং দিয়ে সাহায্য করেছেন। ধন্যবাদ দেবো ডিরেক্টর অ্যান্ড ট্রাস্টি অফ শেওরত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমাদের সাথে ছিলেন। এবং ধন্যবাদ আপনাদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো মেসেঞ্জারে, কখনো ফেসবুকে আমাকে মোটিভেট করেছেন, আমাকে ভালো কথা বলেছেন, আমার অফিসে এসছেন, রাস্তায় ঘাটে দেখা হলে, অ্যান্ড আই সে দ্য মোটিভেটার গেটস মোটিভেটেড। চলে যাওয়ার আগে বলে যাব একটা শায়রি, প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট শায়রি বলে যাব। হিন্দিতে বলবো, তা বলতে খুব ভালো লাগে। बोले अभी तो इस बाज की असली उड़ान बाकी है, अभी तो इस परिंदों का इम्तिहान बाकी है। 474 सप्ताह तो হয়েছে, তাই জন্য अभी तो इस बाज की असली उड़ान बाकी है, अभी तो इस परिंदों की इम्तिहान बाकी है, अभी मैंने लांगा है समुंदरों को, अब तो पूरा आसमान बाकी है, पूरा आसमान बाकी है, पूरा आसमान बाकी है।
নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। নমস্তে। পথে